স্যার, কোনো সিগন্যাল পাচ্ছি না। লাস্ট মেসেজ ছিল ব্ল্যাক ফরেস্টে ব্লাস্ট। পুরো ফরেস্টে আমরা মনে হচ্ছে কভার করে নিয়েছি। এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না, আর এখানে কেউ ব্লাস্ট কেনই বা করতে যাবে? কিন্তু অভিজিৎ, ওই অপরাধীরা যা যা মেসেজ পাঠিয়েছিল সেগুলো কিন্তু সফল করেছে। আমার মনে হচ্ছে যে এই ব্লাস্টটাও ওরা করবে। একবার যদি এই আই গ্যাংয়ের কাউকে জীবন্ত পেয়ে যাই, তারপরে গ্যাংটাকে শেষ করে দেব। স্যার ওই দেখুন, ওই ঝুপড়ি মতন কিছু, হয়তো বোমটা ওখানে প্ল্যান্ট করা হয়েছে। মনে হচ্ছে এখানে এখানে বহুদিন কেউ আসেনি। পঙ্কজ, বম ডিটেক্টরটা নিয়ে এসো তো। যদি কেউ এখানে বম তৈরি করে থাকে তাহলে কিছু তো পাওয়া যাবে এখানে। এটা বারুদের ট্রেসেস তো দেখাচ্ছে না। আরে পুরো জঙ্গলটা খুঁজে দেখলাম, তো বোমের কোনো চিহ্ন মাত্র নেই। স্যার, আপনার আবার মেসেজ পড়তে ভুল হয়নি তো? না পঙ্কজ, ওই মেসেজটা আমরা ঠিক পড়েছি। ব্লাস্ট তো এখানে এই জঙ্গলেই হবে। আশেপাশে দেখে তো মনে হচ্ছে না যে এখানে কোনো ব্লাস্ট হয়েছে। এসিপি স্যারকে এখানকার লোকেশন পাঠিয়ে দাও। স্যার, স্যার ফোনটা তো বন্ধ। স্যারের মনিটরটাও বন্ধ। ও নো, আমার ফোনও তো বন্ধ। ফোন বন্ধ, বম ডিটেক্টরও বন্ধ। এগুলো একসঙ্গে বন্ধ হয়েছে, এটা কোনো কোইন্সিডেন্স হতে পারে না। গাড়ির কাছে চলো। না, গাড়িও স্টার্ট হচ্ছে না, লাইটও জ্বলছে না। অদ্ভুত ব্যাপার, একসঙ্গে সমস্ত ইলেকট্রিক ইকুইপমেন্ট বন্ধ হয়ে গেল, ব্যাপারটা কি? স্যার, এর কারণ কি হতে পারে? Oh no. He's dead.
এই লোকটা আবার ওই লোকটার মতো আত্মহত্যা করেনি তো? না পঙ্কজ, ওর পিঠে দুটো গুলি লেগেছে আর ছাতিতে একটা। এটা তো আত্মহত্যা নয়, মার্ডার। হয়তো এই বেচারা ওদের হাত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। দুটো গুলি করেছে পিঠে, আর যখন পড়ে যায় তখন সামনে এসে বুকে একটা গুলি করে। হাই গ্যাং এর ব্যাপারে কোনো একটা কথা বলতে যাচ্ছিল, সেই কারণে একেও মেরে দিয়েছে। চিৎকারের শব্দ তো আমরা এখনই পেলাম। দেখো তো ওদের আশেপাশে দেখতে পাওয়া যায় কিনা। না কোনো পার্স আছে, না কোনো আইডি। মুখটা দেখে তো চেনা চেনা মনে হচ্ছে। কে হতে পারে? রঘুবীর, সায়েন্টিস্ট রঘুবীর। বিখ্যাত বৈজ্ঞানিক ডক্টর রঘুবীর নিরুদ্দেশ। আজ সকালে উনি মর্নিং ওয়াকের জন্য বেরোন, কিন্তু আর বাড়ি ফিরে আসেননি। 6 মাস আগে এই লোকটাকে কিডন্যাপ করা হয়। আজকে পাওয়া গেল মৃত অবস্থায়। এই হাতে আর পায়ে দড়ি দিয়ে বাঁধার চিহ্ন আছে। স্যার, স্যার! স্যার এই দেখুন, এই এই গাছটাতে বুলেটস রয়েছে। এখানে এখানে এই দিক থেকে গুলি চালানো হয়েছিল, মানে উনি হয়তো ওই দিক থেকেই পালিয়ে আসছিলেন। যদি ওদিক থেকেই পালিয়ে আসে তাহলে ওখানে কোথাও বেঁধে রেখে দিয়েছিল ওকে। চলো ওদিকটা গিয়ে দেখে আসি। অভিজিৎ, এই দেখো, দুটো আলাদা আলাদা চিহ্ন। এটা জুতোর আর এই পায়ের ছাপ। এই এই খালি পায়ের যে চিহ্নটা দেখছি সেটা হয়তো রঘুবীর বাবুরই হবে। আর জুতোর ছাপটা হয়তো অপরাধীর। না, অপরাধীর জুতোর ছাপ হয় আগে থাকবে, না হলে পিছনে থাকবে। এই দুটো চিহ্ন একসঙ্গে রয়েছে। এর মানে হলো রঘুবীর বাবুর সঙ্গে অন্য কেউ ছিল, যাকে আই গ্যাং বন্দি করে রেখেছিল। হ্যাঁ, রঘুবীর বাবু আর এই দ্বিতীয় লোকটা একসাথে এখান থেকে পালিয়ে যাচ্ছিল। স্যার, স্যার জানি না দ্বিতীয় লোকটার কি হলো। বেঁচে গেছে নাকি নাকি আই গ্যাংয়ের লোকেরা আবার ওকে ধরে নিয়েছে। চলো ওই পাশটা গিয়ে দেখে আসি, যদি কিছু পাওয়া যায় ওখানে। ওই গ্যাংয়ের লোকের এখানেই মনে হচ্ছে আছে। Oh no! Oh no! বাইরে কেউ আছে? না, মাই গড, এত রক্ত এখানে, অনেক গুলিও চলেছে। এখানে হয়েছেটা কি? চারদিকটা খোঁজো। না, মারা গেছে। বেচারি, মনে হচ্ছে এখানে ক্যাম্পিং করতে এসেছিল, আর ওদের সবাইকে এইভাবে খুন হতে হয়েছে। স্যার কিন্তু এই হাই গ্যাং নির্দোষদের কেন মারছে? মনে হচ্ছে এরা এই গ্যাংয়ের ব্যাপারে কিছুটা জেনে গেছিল, যেটা ওদের জানা উচিত ছিল না। স্যার, স্যার বেঁচে আছে। স্যার গুলি ছুঁয়ে বেরিয়ে গেছে, কিন্তু রক্ত অনেক বেরিয়েছে। পঙ্কজ, ফার্স্ট এড বক্সটা নিয়ে এসো তাড়াতাড়ি। দেখো, তুমি ভয় পেও না, আমরা সিআইডি থেকে। কি নাম তোমার? তানিয়া। আর
আমার বন্ধু। আপনার বন্ধুরা এখন, আচ্ছা আপনার বন্ধুদের ওপর হামলা কে করেছে, কে মেরেছে? জানি না, আমরা তো ক্যাম্পিং করতে এসেছিলাম, হঠাৎ করে একটা অদ্ভুত লোক এলো। আমাকে বাঁচিয়ে নাও, আমাকে বাঁচাও। না 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 না, আমাকে বাঁচাও, কে 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 আপনি? আমাকে বাঁচাও, আমি খুব বিপদের মধ্যে আছি। কিরকম কিরকম বিপদ? সব নষ্ট হয়ে যাবে। কি 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 নষ্ট হয়ে যাবে? ওই প্রমাণগুলো ওই লোকগুলো যেন না পায়। এটা আপনি কাদের কথা বলছেন, আর কি রকম প্রমাণ? মনে হয় ওনার মানসিক স্থিতি ঠিক নেই। বাঁচাও আমায়, দাদা বাঁচাও দাদা, আমায়। আপনি শান্ত হন। আমাদের কিছু বন্ধু জঙ্গলে গেছে কাঠ কাটতে, ওরা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, তারপর ওরা আপনাকে ঠিকঠাক পৌঁছে দেবে। আপনি একদম টেনশন করবেন না। ওটা ডক্টর রঘুবীর ছিলেন, উনিও মারা গেছেন। আপনারা ঠিক সময় চলে এসেছেন, নয়তো আমিও বাঁচতাম না। আচ্ছা এটা বলো, ওই লোকটা যখন এখানে সাহায্য চাইতে আসে তখন কি হয়েছিল? ওই আমার বয়ফ্রেন্ড সমীর, ও ওনাকে মেন রোডে ছাড়তে গিয়েছিল, আর আর ফিরে আসেনি। আর তারপর কিছু লোক আসে, আর আমাদের উপর গুলি চালাতে লাগলো। জানি না সমীর বেঁচে আছে কিনা। অভিজিৎ, ওখানে যেখানে আমরা ডক্টর রঘুবীরের পায়ের ছাপ পেয়েছিলাম, ওখানে জুতোরও ছাপ পেয়েছিলাম। আচ্ছা ওই জুতোর ছাপটা এই সমীরের নয় তো? হতে পারে, কিন্তু ডক্টর রঘুবীর যে প্রমাণের কথা বলছিলেন সেগুলো কোথায়? ওনার লাশের কাছে তো আমরা কিছুই পেলাম না। আচ্ছা এটাও তো হতে পারে যে ডক্টর রঘুবীর ওই প্রমাণটা সমীরের হাতে দিয়ে দিয়েছিল, আর ও আই গ্যাংয়ের লোকেদের হাত থেকে পালিয়ে গেছে। যদি বেঁচে যায় তো ভালো কথা, কিন্তু যদি ওদের হাতে পড়ে তাহলে ও বাঁচবে না। এই সমীরকে খুব তাড়াতাড়ি খুঁজতে হবে, ওরা ওকে খুঁজে পাওয়ার আগে। কিন্তু স্যার, এই আই গ্যাং রঘুবীর বাবুকে কেন আটকে রেখেছিল? এই যে জঙ্গলে ব্ল্যাক আউট হয়েছে না, এরা হয়তো জোর করে রঘুবীর বাবুকে দিয়ে এই কাজটা করিয়েছে। একবার যদি আমরা জানতে পারি যে ওরা ডক্টর রঘুবীরকে বন্দি করে কোথায় রেখে দিয়েছিল, তাহলে ওদের খুঁজতে খুব একটা মুশকিল হবে না। জঙ্গলেই কোথাও নিশ্চয়ই আছে। তানিয়া, দেখো, সমীরকে বাঁচানোর জন্য তোমার সাহায্যের প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ স্যার। তানিয়া, আগে এটা বলো যে তোমরা যখন এই জঙ্গলে এসেছিলে ক্যাম্পেনিং এর জন্য, তখন তোমরা এখানে কিছু দেখেছো বা শুনেছো যেটা তোমাদের বড় অদ্ভুত লেগেছে? না স্যার। ভালো করে ভেবে বলো, কোনো লোককে দেখেছিলে বা কোনো জন্তুকে, কোনো সাউন্ড, ওইরকম কিছু? হেলিকপ্টারের মতো আওয়াজ ছিল। আমার মনে হলো আমার ভুল হবে, কারণ এই জঙ্গলে হেলিকপ্টার কোথা থেকে আসবে? হতে পারে গ্যাংয়ের হেলিকপ্টার এখানে এসেছিল। একবার যদি এটা জানতে পারা যায় কোথায় ল্যান্ড হয়েছিল, তাহলে ওদের ঠিকানায় পৌঁছে যাওয়া সম্ভব। আচ্ছা তোমরা যখন জঙ্গলে এসেছিলে তখন নিজেদের সাথে জঙ্গলের ম্যাপটা নিয়ে এসেছিলে তো? এই দেখো, এই জঙ্গলের চতুর্দিকে তো গাছে ভর্তি। এখানে এই জায়গাটা খালি, আর এইখানে এই দুটো জায়গাতে গাছ কম। এখানে চান্স আছে। ঠিক আছে, গিয়ে দেখি। রবি, পঙ্কজ, তানিয়ার দিকে খেয়াল রেখো। Yes, sir. আমরা চেক করছি। ওকে। হ্যাঁ। দয়া, হ্যাঁ, এখানটা দেখো, আগুন জ্বালানো হয়েছিল। এই পোড়াকাঠ তো ওখানেও আছে। এই দেখো, এখানে এখানে আর ওইদিকে অনেক জায়গাতে জ্বালানো হয়েছিল, পুরো সার্কেল করা হয়েছিল। হ্যাঁ, যাতে রাত্রে যখন এই চপারটা এখানে ল্যান্ড করবে, ও সিগন্যাল পায় ল্যান্ডিং এর জন্য। যদি চপার এখানে ল্যান্ড করে থাকে, তাহলে ওদের ডেরা এখানে আশেপাশেই কোথাও আছে। ডিফেন্স এরিয়া, কিন্তু এখানে আশেপাশে তো মিলিটারির কোনো বেসই নেই। হতে পারে কয়েক বছর আগে এটা ডিফেন্স এরিয়া ছিল,
দেখলো যখন যে এখানে কেউ নেই, তাই ওই গ্যাংটা এই এরিয়াটাকে নিজেদের আড্ডা বানিয়ে নিল। এই দেখো, মনে হচ্ছে রঘুবীর বাবুকে এখানেই বেঁধে রাখা হয়েছিল, আর ওনাকে দিয়ে জোর করে কোনো কাজ করানো হচ্ছিল। মেমোরি চিপ হতে পারে, কোনো রহস্য লুকিয়ে আছে এর মধ্যে। কি হলো? এটা তো একটা আর্টিকেল, রঘুবীর বাবু যে এক্সপেরিমেন্ট করছিলেন সেটার ব্যাপারে। এটা এমনভাবে কাজ করে যার জন্যে সমস্ত ইলেকট্রিক ইকুইপমেন্ট বন্ধ হয়ে যায়। ও, তার মানে এখানে যে ব্ল্যাক আউটটা হয়েছে সেটা এই ব্যাপারে নয় তো? হতে পারে। এটা তো বোমের ব্লু প্রিন্ট, ইলেকট্রোম্যাগনেটিক পালস ওয়েপন। ও, তার মানে ডক্টর রঘুবীরকে এই আই গ্যাং কিডন্যাপ করেছিল এই কারণেই যে এই ইএমপি বোম বানাতে পারে। আমাদের মনে হচ্ছিল যে কোনো নর্মাল বোম হবে, আরডিএক্স বা বারুদের মতো বোম যা যে কোনো জায়গায় ব্লাস্ট করা যায়। আসলে এটা ছিল ইএমপি বোম, যার ব্যবহার এরা হয়তো করে ফেলেছে। সেই জন্য আমাদের সমস্ত ইলেকট্রিক্যাল গ্যাজেটগুলো কাজই করছিল না, গাড়ি বন্ধ হয়ে গিয়েছিল, মোবাইল ফোন কিছুই চলছিল না। আচ্ছা, এইরকম কোনো বোমের ব্যবহার যদি করতেই হতো তাহলে জঙ্গলে কেন করলো? অন্য কোনো জায়গায় করতে পারতো, হসপিটাল, এয়ারপোর্ট, কলেজ, শপিং মল, এরকম ফাঁকা জঙ্গলে কেন? হয়তো এটা ট্রেলার, পিকচার এখনো বাকি আছে। আর এ তো আরো একটা ব্লু প্রিন্ট, আর এতে তো বি লেখা আছে, ইলেকট্রোম্যাগনেটিক পালস ওয়েপন বি, মানে এটা দ্বিতীয় ব্লু প্রিন্ট বোমের। ও, জঙ্গলে যেটা ব্লাস্ট করা হয়েছিল সেটা টেস্ট করার জন্য, এটা দেখার জন্য যে ব্ল্যাক আউট ঠিক করে কাজ করছে কিনা। আসল বোমটা তো অন্য কোথাও ব্লাস্ট হবে। এমন জায়গা যেখানে অনেক ক্ষতি আর ধ্বংস করা যায়। এই ডক্টর রঘুবীর নিজের সাথে কোনো না কোনো ইম্পর্টেন্ট জিনিস নিয়ে গেছে, যেমন বোমের ট্রিগার কিংবা এমন কোনো জিনিস যা দিয়ে বোম ব্লাস্ট হবে না। আর এখন সেই জিনিসটা সমীরের কাছে আছে। সমীর যেন ওদের হাতে ধরা না পড়ে। আর খুব তাড়াতাড়ি ওকে খুঁজতে হবে। ঠিক আছে, তুমি একদম ঠিক হয়ে যাবে, কিছু হবে না তোমার। পুরবি, হ্যাঁ, মেয়েটার অবস্থা তো খুব খারাপ মনে হচ্ছে। এর কিছু হয়ে যাবে না তো? পঙ্কজ জ্বরটা খুব বেড়েছে আর ইনফেকশনটাও ছড়িয়ে যাচ্ছে। আমার পক্ষে যতটা করা সম্ভব আমি করেছি। শি নিডস এ ডক্টর, পঙ্কজ। দয়া আর অভিজিৎ স্যারও এখন এলেন না। পুরবি, মনে হচ্ছে এরা আই গ্যাংয়ের লোক। করো,
তুমি তানিয়াকে নিয়ে এখান থেকে বেরো। অভিজিৎ স্যার আর দয়া স্যারকে খোঁজো, আমি এদেরকে দেখছি। না 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 পুরবি, আমি তোমাকে একা ছেড়ে যাব না। এই আই গ্যাংয়ের সঙ্গে আমরা একসঙ্গে লড়বো। পঙ্কজ, তর্ক করো না, যাও এখান থেকে। না, আমি তোমাকে একা ছেড়ে যাব না, সত্যি বলছি, তুমি যাও। পঙ্কজ, ও নো, এইবার মনে হচ্ছে আমাদের মধ্যে কেউই এখান থেকে কোথাও যেতে পারবে না। এই দাঁড়াও, এই এগোবে না, এই একদম এগোবে না। এই পঙ্কজ, পুরবি, তানিয়া, এরা কোথায় চলে গেছে? আরে পঙ্কজ, তানিয়া, এখানে তো নেই। আরে ওদের আবার ওই গ্যাংয়ের লোকেরা নিয়ে গেল না তো? পুরবি, পঙ্কজ, এখানে তো কেউ নেই। আরে এটা তো পুরবির হাতের লেখা মনে হচ্ছে। আরে মনে হচ্ছে আমাদের জন্য কিছু লিখে যেতে চেয়েছিল, তার আগে এখানে কোনো গন্ডগোল হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আর এর মানে কি? আরে রেডিও, এটাই হতে পারে। হ্যাঁ, কারণ এই নাম্বার স্টেশনে মেসেজগুলো রেডিও ফ্রিকোয়েন্সির দ্বারাই পাঠানো হতো। আর এখন এই ব্ল্যাক আউট হওয়ার পরে মোবাইল ফোনও তো কাজই করছে না, শুধু রেডিওই বাজে যোগাযোগ রাখার জন্য। আর হতে পারে এই ইএমপি বুমের প্রভাব রেডিও ফ্রিকোয়েন্সির উপর হয় না। গাড়িতে রেডিও পড়ে আছে। ওখানে মনে হচ্ছে লাইট জ্বলছে, তাই না? হ্যাঁ, পুরবি আর পঙ্কজকে মনে হচ্ছে ওখানেই নিয়ে গেছে। ওখানে গিয়ে দেখি। এত ঘন জঙ্গলের মধ্যে একটা গ্রাম রয়েছে, কিন্তু এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। এত অন্ধকার। না 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 না, গুলি চালাবেন না, আমি আপনাদের কাছে হাত জোড় করছি, গুলি চালাবেন না। বাইরে এসো, বাইরে এসো, আমরা সিআইডি থেকে। আচ্ছা স্যার, আপনারা এসে গেছেন। আপনারা আসার আগে আরো কিছু লোক এসেছিল আর গ্রামে তাণ্ডব চালিয়ে চলে গেল স্যার। কেন, কি করেছে ওরা? স্যার, এখানকার বাসিন্দাদের ঘরে এক একজনের ঘরে ঢুকে ঢুকে জিনিসপত্র ওলট পালট করে দিল। আর ওরা কোনো একটা ছেলেকে খুঁজছিল। ওই সমীরকেই খুঁজছে। আচ্ছা, ওই লোকগুলো আসার আগে কোনো ছেলে এখানে এসেছিল আশ্রয় খুঁজতে? না স্যার, কেউ আসেনি। এক একটা ঘরে গিয়ে খুঁজতে হবে, সমীর যেন ওদের হাতে না পড়ে। অভিজিৎ, এক মিনিট, ভয় পাবেন না, আমরা সিআইডি থেকে। আচ্ছা, এটা বলুন যে কোনো অচেনা লোক এখানে এসেছে আশ্রয় নিতে বা সাহায্য চাইতে? না, কেউ না। তাহলে এই দরজায় এত রক্ত লাগলো কি করে? রক্ত? কোথায় রক্ত?
আমি জানি আপনাদের কাছে কোনো উত্তর নেই। এই বাড়ির তল্লাশি নিতে হবে আমাদের। আমাকে মেরো না, আমার কাছে কিচ্ছু নেই। এই বাইরে বেরিয়ে এসো। কে তুমি? সমীর? আপনারা আমার নামটা কি করে জানেন? তোমার বান্ধবী তানিয়া বলেছে। তানিয়া? তানিয়া ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, ও ঠিক আছে, কিন্তু আফসোস তোমার বাকি বন্ধুরা ওরা আর এই পৃথিবীতে নেই। কি? আমি তো ওনাকে সাহায্য করতে গেছিলাম, কিন্তু কি করে জানবো এসব হয়ে যাবে? ওনার নাম ডক্টর রঘুবীর ছিল, খুব বড় সায়েন্টিস্ট উনি। আচ্ছা, উনি কি তোমাকে কিছু কোনো জিনিস দিয়েছিল রাখার জন্য বা লুকোনোর জন্য? না স্যার, উনি কিচ্ছু দেননি। উনি তো বারবার শুধু এটাই বলছিলেন যে ওনাকে যেভাবে হোক বাঁচাতে হবে, না হলে ওই লোকগুলো আবার ওকে ধরে নেবে। হঠাৎ করে ওই লোকগুলো চলে এলো আর দুমাতুম গুলি করতে শুরু করলো। স্যার, আমি কোনোভাবে ওখান থেকে পালিয়ে গেলাম আর এখানে এসে লুকিয়ে পড়লাম। এই সমীরের কাছে নেই মানে ডক্টর রঘুবীর ওই জিনিসগুলোকে কোথাও লুকিয়ে রেখেছেন। যেভাবে পুরবী, পঙ্কজ আর তানিয়া ওই অপরাধীদের হাতে পড়ে গেছে, সেইভাবে ওই জিনিসটাও ওদের হাতে পড়ে গেছে। আরও একবার চেক করছি রেডিওটাকে। বস বস আমরা সব জায়গায় দেখে নিয়েছি, কোথাও পাইনি। ঠিক আছে ঠিক আছে, একটা কাজ করো, ফ্যাক্টরিতে ফিরে এসো, প্ল্যান বি শুরু করব। হতে পারে এরা প্রমাণ পায়নি, কিংবা এই সমীর। এবার তো এই ফ্যাক্টরিতে গিয়েই জানতে পারা যাবে। হতে পারে পুরবীর পঙ্কজ ওখানে আছে। এখানে আশেপাশে কোথাও ফ্যাক্টরি আছে? এখানে তো কেউ নেই। পঙ্কজ, পুরবী, পঙ্কজ, ঠিক আছো তুমি? পুরবী, তোমরা কেমন আছো? হ্যাঁ স্যার, আপনাদের এখানে আসা উচিত হয়নি স্যার। এটা আপনাদের এখানে ডাকার একটা ষড়যন্ত্র ছিল। কি? প্লিজ এখান থেকে চলে যান। ষড়যন্ত্র? কি বলছো তোমরা? হ্যাঁ, অন্য সাবধানে সাবধানে, তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো। তাড়াতাড়ি সাবধানে। দয়া, ওই দেখো ব্যাটারি। তোমরা পেছনে সরো, পেছনে সরো। তোমরা এখান থেকে পেছনে যাও, পেছনে পেছনে যাও, সাবধানে যাও, সাবধানে।
আই গ্যাং অতিষ্ঠ করে তুলেছে এই গ্যাংটা। আজ পর্যন্ত কোনো গ্যাং বা কোনো অপরাধী আমাদের হাত থেকে বাঁচতে পারেনি, আর এই আই গ্যাং এ আমাদের হাতের নাগালে কেন আসছে না, কেন ধরতে পারছি না? স্যার এদের যদি তাড়াতাড়ি ধরা না যায় তাহলে ওরা সারা পৃথিবীতে অপরাধ করে বেড়াবে। হ্যাঁ অভিজিৎ, ওরা দ্বিতীয় কোনো জায়গায় ব্লাস্ট করার আগেই আমাদের সেখানে পৌঁছতে হবে। কিন্তু স্যার, এটা আমরা কি করে জানবো যে দ্বিতীয় বোমটা ওরা কোথায় ফাটাবে? ওরা তো ওখান থেকে পালিয়ে গিয়েছিল। হয়তো এই জিনিসটা ওরা পেয়ে গিয়েছে যা ডক্টর রঘুবীরের কাছে ছিল। অভিজিৎ, তোমার মনে আছে দয়া ওই বাংকারে যে চিপটা পেয়েছিল? হয়তো চিপের ভেতরে ব্লাস্টের ডিটেলসটা আমরা পেয়ে যাব। স্যার, ওই চিপটা পাসওয়ার্ড প্রোটেক্টেড ছিল, কিন্তু আমি ওটার কোড ক্র্যাক করেছি। 1 মিনিট স্যার, এই দেখুন। মাই গড, এতে তো কিভাবে বোম বানানো যায় তার ডিটেল দেওয়া আছে, আর সেটা কত বিপজ্জনক। আর কোথায় কোথায় ব্লাস্ট হতে পারে তারও ডিটেলস আছে। গভর্নমেন্ট কম্পিউটার্স, ন্যাশনাল সিকিউরিটি সাইট, এয়ারপ্লেনস। স্যার প্লেনে যদি ব্লাস্ট হয় মানে আলো নিভে যাওয়া মানেই তো প্লেন ক্র্যাশ। এই বোমটা ততটাই বিপজ্জনক যতটা অন্যান্য বোম, হয়তো তার থেকে বেশি। স্যার এখানে তো অনেকগুলো জায়গা রয়েছে, এর মধ্যে ওরা কোন জায়গাতে অ্যাটাক করতে চলেছে সেটার যদি খোঁজ পাওয়া যেত। স্যার, তার উত্তর ওই চিপেই আছে। এই দেখুন স্যার, এই বিদ্যুৎ, মেঘ, এগুলো কি? স্যার এর মধ্যে এই দুটো ওয়ার্ড বারবার ইউজ করা হয়েছে স্যার। আমার যতদূর মনে হচ্ছে ওই যে ব্ল্যাক আউট হয়েছিল এটা সেটারই কোড। না 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 না, এটা নিশ্চয়ই কোনো কোড ওয়ার্ড, কিন্তু এটা ইলেকট্রিকের ব্ল্যাকআউটের কোড ওয়ার্ড নয়। এই কোড ওয়ার্ড ব্লাস্ট যেখানে হবে সেখানকারই এটা। স্যার প্রথমে তো নাম্বারের সাহায্যে ওরা মেসেজ পৌঁছাতো, এখন আবার নতুন কোনো উপায় বের করেছে এই আই গ্যাং মেসেজ দেওয়ার জন্য। হ্যাঁ, লোকেশকে ডাকা যাক। বিজলি বাদল, BIJLEE BADAL। ওকে, যদি আমরা এই শব্দগুলোকে শব্দ দিয়ে নয় একটা নাম্বার হিসেবে দেখি। সেটা কি করে বলুন তো? আমি বোঝাচ্ছি তোমাকে। ধরে নাও এর নাম্বার 1, বি এর 2, সি এর 3, ডি এর 4। সেভাবেই এ থেকে জেড পর্যন্ত 26টা অ্যালফাবেটে 26টা নাম্বার 1 থেকে 26-এর মধ্যে হয়ে যাবে। এবার যদি আমরা বিজলি বাদল এই শব্দটাকে ডিকোড করি এই নাম্বার দিয়ে, যে নাম্বারগুলো আসবে 2, 9, 10, 1, EE 5, 5, বাদল 2, 1, D 4, A 1, L 12। তাহলে এই ডিকোডিংটা হলো 29101 255 214 112। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 14 ডিজিট। কিন্তু স্যার বইয়ের ISB নাম্বার তো 13 ডিজিটের হয়। হ্যাঁ, তাহলে এটা কিসের নাম্বার হতে পারে? 14 ডিজিটের? অভিজিৎ, ধরো এটা ISB নম্বর নয়, অন্য কোনো নাম্বার। আর এটা 29, এই 29 29, আর 10 দিয়ে তো 10ই হয়। আচ্ছা, এটা কোনো ডেট নয় তো? 29শে অক্টোবর? স্যার 29শে অক্টোবর তো দুদিন আগে ছিল। এবার বাকি রইল 10 নাম্বার। ISB নাম্বার হয় 13 ডিজিটের, তার মানে এই 10 নাম্বার ব্যাপারটা কি? হয়তো এটা কোনো ISB নাম্বার কোনো কিছুর। কিন্তু 13 ডিজিটের ISB নাম্বার শুধুমাত্র বইয়ের ক্ষেত্রেই হয়। নিউজ পেপার, ম্যাগাজিনস বা অন্য এডিটোরিয়ালের জন্য ISSN, তার মানে ইন্টারন্যাশনাল সিরিয়াল স্ট্যান্ডার্ড নাম্বার। তাহলে অভিজিৎ, হতে পারে এই 8টা ডিজিট আছে সেটা ISS নাম্বার, বাকি থাকলো 2টো। ম্যাগাজিন বা পেপারের পেজও হতে পারে। পঙ্কজা, একটা কাজ করো, 29শে অক্টোবর যতগুলো পেপার আর ম্যাগাজিন বেরিয়েছে সেটা লিস্ট বের করো, আর দেখো এই ISS নাম্বার কিসের। স্যার,
স্যার এটা তো কোনো নিউজ পেপারের আইএসএস নাম্বার, মুম্বাই মেল, কনফারেন্সের ব্যাপারে। টার্কি, ইরান, আফগানিস্তান থেকে ডিপ্লোম্যাট এসেছে আমাদের দেশে। 1 নভেম্বরে কনফারেন্স হবে, অয়েল পাইপলাইনের ডিল কনফার্ম হবে। টার্কিশ ডিপ্লোম্যাট মিস্টার হাসানের জন্যই এইসব হচ্ছে, এই অয়েল পাইপলাইনের ডিল। মাই গড, মানে স্যার এই আইগাং এখানেই ব্লাস্ট করবে? ওদের নিশানা টার্কিশ ডিপ্লোম্যাট। মাই গড অভিজিৎ, আজ 1 নভেম্বর। এই ইএমপি ব্লাস্ট তো যে কোনো সময় হতে পারে। গাড়ি কেন বন্ধ করে দিলে? স্যার আমি বন্ধ করিনি, নিজে নিজেই বন্ধ হয়ে গেল। নিজে থেকেই বন্ধ হয়ে গেছে স্যার। ইএমপি মনে হচ্ছে এই জায়গায় ইএমপি বোমের প্রভাব পড়ছে। ওয়াকিও চলছে না। এসিটা কেন বন্ধ? স্যার সব গাড়ি বন্ধ হয়ে গেছে, আর ওয়াকি টকি কাজ করছে না। নামো তোমরা, কামন ফার্স্ট। স্যার গাড়ি নিজে থেকেই বন্ধ হয়ে গেছে আর ওয়াকিও কাজ করছে না। গার্ডস কভার করো। স্যার জানি না, হঠাৎ করে সমস্ত গাড়ি থেমে গেল, কোনো ইকুইপমেন্টস কাজ করছে না, আর মোবাইলে নেটওয়ার্কও আসছে না। মিস্টার হাসান, আর ইউ অল রাইট? সমীর, তুমি? সমীর নয়, সূর্য। আসল সমীর তো কবেই মারা গেছে। ও নিজে নিজে মারা যায়নি, ওকে তুমি মেরেছো, আর এখন আসল সমীর সেজে ঘুরে বেড়াচ্ছ। আসল সমীরকে মেরে আমি গ্রামবাসীদের হুমকি দিয়েছিলাম, যদি আমার ব্যাপারে কাউকে বলেছিস তাহলে প্রাণে মেরে দেবো। না না, জেনে শুনে আমি তোমাদের সিআইডি কে ওই ফ্যাক্টরির মধ্যে নিয়ে গেছিলাম, যাতে তোমাদের সবার চিতা ওইখানেই চলে। স্বপ্ন দেখা বন্ধ করো। সিআইডিকে শেষ করার জন্য অনেকে এসেছিল আর অনেকেই চলে গেছে। এবার তোমার কি হবে সেটা আগে ভাবো। অভিজিৎ, অভিজিৎ, গাড়িতে যদি পেট্রোল শেষ হয়ে যায় তাহলে গাড়ি শেষ হয় না, ওতে আবার পেট্রোল দিতে হয় আর গাড়ি আবার চলতে শুরু করে। আমাদের গ্যাংটা ওই রকমই, আবার পেট্রোল দেব, কিন্তু এইবার গাড়ি কোথায় থামবে সেটা তোমরা আন্দাজও করতে পারবে না। এবারে তোমাদের গাড়ি জেলের গড়াদের পেছনে গিয়ে দাঁড়াবে। তোমাদের গ্যাংয়ের বস কে সেটা তোমরা কখনো জানতে পারবে না।
স্যার ফরেস্ট ডিপার্টমেন্টের লোক ভেতরে আমাদের জন্য ওয়েট করছে, আর আয়েশার ক্রু মেম্বাররাও অন দ্য ওয়ে। কিন্তু আপনারা এটা তো নিশ্চয়ই জানেন যে যে ওই লাশটা আয়শারই নাকি অন্য কারোর। আমি একটা জিনিস বলতে পারি, ও না স্কাই ব্লু কালারের টি শার্ট পরেছিল আর ব্ল্যাক কালারের কার্গো পরেছিল আর হাই পনিও পরেছিল। ওর জামা হাফ ডেড বডির সাথে ম্যাচ করছে কিনা এটা তো বলুন। ও, আপনি সেই অফিসার? ইয়েস স্যার। প্রশান্ত? আরে এই তো প্রশান্ত। এক মিনিট, আপনারা কে আর ওকে কি করে চিনলেন? স্যার আমি মানিক, আর আমরা সবাই আয়েশার সাথে কাজ করি। আরে প্রশান্ত আমাদের গাইড। আয়েশা এনাকে লোকেশন খোঁজার জন্য বলেছিল, আর যখন আয়েশা হারিয়ে গেল তখন এই ওকে খুঁজতে গেছিল। এর এরকম অবস্থা, তাহলে আয়েশা কিরকম অবস্থায় আছে? না না না, না না, আয়শার কিছু হয়নি, আমি বলছি তো, ট্রাস্ট মি। স্যার প্লিজ প্লিজ আমার বোনকে খুঁজে বাঁচিয়ে নিন স্যার, প্লিজ স্যার, প্লিজ বাঁচিয়ে নিন। দেখো, তোমার বোনকে নিশ্চয়ই আমরা বাঁচাবো, আপনি ওনাকে একটু সাইডে নিয়ে যান। স্যার এই বডিটা আজ সকালেই আমরা পেয়েছি। এই আমাদের গাইড বাহাদুর, এই বডিটাকে প্রথম দেখেছে। এই প্রশান্ত কি একা গিয়েছিল আয়েশাকে খোঁজার জন্য? হ্যাঁ স্যার, কারণ ও জঙ্গলের সমস্ত রাস্তা চিনতো। যত ভালো করেই চিনুক না কেন, রাতের অন্ধকারে ঘন জঙ্গলে বিনা পারমিশনে বিনা গাইডে রাতে ঘোরাফেরা নিজে থেকে মৃত্যুকে ডেকে আনা। তোমরা খুব বড় ভুল করেছো। এই বডিটা এইভাবে পেয়েছি, জানি না দ্বিতীয়টা কি অবস্থায় পাবো। অফিসার, আচ্ছা এটা বলো যে এখানে কোনো হিংস্র জানোয়ার আছে? এরকম কোনো হিংস্র জন্তু নেই। ঘন জঙ্গল, হারিয়ে যাওয়ার ভয় আছে। কোনো জন্তু জানোয়ারের আঁচড় তো মনে হচ্ছে না, কিন্তু এটা ছুরির আঘাত বলে মনে হচ্ছে। একে ছুরি দিয়ে খুন করা হয়েছে। স্যার, হ্যাঁ পূরবী, স্যার এই ক্যামেরাটা পেয়েছি এখানে। এটা তো আয়েশার ক্যামেরা। হ্যাঁ স্যার, এটা আয়শা 3 দিন আগে কিনেছিল। এটা চালিয়ে একবার দেখো তো। স্যার এটা অনই হচ্ছে না। কেন? এটার ব্যাটারি ডাউন স্যার, আর আমাদের কাছে ডিভাইসও নেই এটা চিপ ইনসার্ট করার জন্য। ও মাই গড। আপনারা এইসব শেষ করুন, এগুলো পরে করবেন, আগে আমার বোনকে খুঁজুন। আপনারা বুঝছেন না কেন হারিয়ে গেছে? আমরা খুঁজবো। অনেক বড় জঙ্গল ম্যাডাম, কমসে কম 2 দিন লাগবে পুরো জঙ্গল খুঁজতে। হ্যাঁ স্যার, সূর্যাস্ত হওয়ার পর আমরা কিচ্ছু করতে পারবো না। আপনারা সার্চিং শুরু করে দিন, বাহাদুর আপনাদের নিয়ে যাবে। স্যার, স্যার আমরা জঙ্গলের অনেক ভেতরে চলে এসেছি স্যার। স্যার এখানে কেউ আসা যাওয়া করে না স্যার। স্যার এক কাজ করি, আমরা ফিরে যাই, না হলে অন্ধকার নেমে আসবে। এখন তো অনেক আলো আছে, অন্ধকার হয়েছে কোথায়? স্যার ফিরতেও তো অনেকটা সময় লাগবে না স্যার? তো ওই হিসাবেই বললাম। এত দূর স্যার কেউ আসেই না স্যার, এখানে কিচ্ছু পাবেন না। আরে ভাই, যখন এত দূর চলে এসেছে একটু দেখে নি না ভাই? চলো চলো। আচ্ছা আচ্ছা। তোমরা এই জঙ্গলে ফিল্মের শুটিং করতে এসেছিলে, আর শুধুমাত্র আয়েশাই নিখোঁজ হলো, আর তোমরা ওকে খোঁজার চেষ্টাই করনি। স্যার আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম, আর এখানে ওয়েব সিরিজ শুট করার আইডিয়া আয়েশারই ছিল। স্যার আমরা ওকে আনিনি, ও আমাদের এনেছিল লোকেশন দেখাতে। হ্যাঁ স্যার, এই প্রশান্ত গাইড আয়েশার পরিচিত ছিল, আর এই কাছেই থাকতো আর জঙ্গলটাকে ভালো করে চিনতো। আর আমরা তো রাত্রিরে থাকার পর সকালে বেরিয়ে পড়তাম, সবকিছুই ঠিকঠাক চলছিল, লোকেশনও পেয়ে গেছিলাম। আর এরপর আমরা টেন্টের বাইরে আগুন জ্বালিয়ে খাবার বানাচ্ছিলাম। কটার সময়ের ঘটনা এটা? 5টা-6টা নাগাদ। আর তখনই হঠাৎ আয়েশা নিজের ক্যামেরা নিল আর জঙ্গলের দিকে যেতে লাগলো। জঙ্গলের দিকে যাচ্ছিল কেন? ও বলেছিল যে ও আশেপাশের একটুখানি ভিডিও করে হিরণকে পাঠিয়ে দেবে, আর এটাও বলেছিল আশেপাশেই থাকবে আর তাড়াতাড়ি ফিরে আসবে। তারপর অনেকক্ষণ পর্যন্ত যখন ও এলো না, তখন আমাদের মনে হলো
যে কিছু গন্ডগোল আছে। এর আগে আমরা কিছু করতাম কি সেখানে প্রশান্ত চলে এলো, ও জানতে পারলো তো ও নিজেই খুঁজতে চলে গেল। আর ও আমাদের ওখানেই থাকতে বললো। ও বলল যে জঙ্গলটা খুব বিপজ্জনক আর আমাদেরও প্রাণের ঝুঁকি থাকতে পারে, ব্যাস এটা বলেই ও জঙ্গলে ঢুকে গেল স্যার। তার মানে ওই প্রশান্ত আর ফিরে আসেনি, আর তোমরা পালিয়ে গেছো এখান থেকে নিজেদের বাঁচাতে। না স্যার, আমরা ওখানেই ছিলাম যখন চিৎকারটা শুনলাম। 15-20 মিনিট পর্যন্ত একটা মেয়ের। স্যার স্যার ওই চিৎকার শুনে আমরা খুব ভয় পেয়ে গেছিলাম, আর তারপর আমরা ওখান থেকে পালিয়ে গেলাম। স্যার, আমরা খুব বড় ভুল করে ফেলেছি। চিৎকারটা শুনে আমাদের এখান থেকে পালানো উচিত হয়নি, আয়েশাকে সাহায্য করা উচিত ছিল। সত্যিই তোমরা একটা বড় ভুল করেছো। আয়েশার চিৎকার শুনে যদি তোমরা জঙ্গলে ঢুকতে, আয়েশা এখন আমাদের সঙ্গে থাকতো, আর প্রশান্ত ও হয়তো বেঁচে যেত। তুমি তো বলছিলে যে এত ভেতরে জঙ্গলের কেউ আসতে পারে না, এটা কি? স্যার আমি জানি না, কিন্তু এটা আমাদের ডিপার্টমেন্টের কখনোই নয়। জঙ্গলের মধ্যে টেন্ট, দেখছি এর ভেতরে কে আছে। এই কাপড় তো দেখে মনে হচ্ছে কাটা হয়েছে। টেন্ট পিছন দিক দিয়ে কেটেছে, তার মানে সামনে কোনো বিপদ ছিল। ছুরি, এটা দিয়েই কাটা হয়েছে। বাইরে গন্ডগোল হতেই পিছন থেকে কেটে পালিয়ে গিয়েছে। রাতে থাকার পুরোপুরি বন্দোবস্ত ছিল এখানে, বোনফায়ার। এই আলু এখানে দেওয়া হয়েছিল। স্যার এত ভেতরে এত রাত্রে থাকার মতো কেউ পাগলই হবে স্যার, না হলে এত ভয়ঙ্কর জঙ্গলে রাতে থাকার কথা ভাববে কে? কোনো নেচার লাভার না কোনো খুনি। এই দেখো, রক্ত। মনে হচ্ছে এখানে এই পাথরের ওপর কেউ বসেছিল, হতে পারে আগুন পোয়াচ্ছিল, আর কেউ ওর ওপর হামলা করেছে। এটা দেখে টেন্টের মধ্যে যে ছিল সে পালিয়ে গেছে। চলো আগে গিয়ে দেখি। স্যার স্যার সূর্য অস্ত যাচ্ছে স্যার, ফিরতেও 2 ঘন্টা কমসে কম লাগবে। ফিরে যাই স্যার। ঠিক আছে, কালকে আবার আসবো। স্যার আমরা আয়েশার টিমকে এই ছবিগুলো দেখিয়েছিলাম, ওরা বলল যে এই টেন্ট ওদের ক্যাম্পের নয়। স্যার, হ্যাঁ পুরবি, আয়েশার ক্যামেরার চিপ। হিরালদি, তুমি এটা মিস করলে। আমি তোমায় বলেছিলাম না আমার সাথে এসো। জানো এখানে এত বেশি গ্রিনারি আছে। লুক এট দিস, এতগুলো গাছ। ইটস সো বিউটিফুল। দিদি আমি হাঁপিয়ে গেছি, মনে হচ্ছে আমি জঙ্গলের অনেক ভেতরে এসে গেছি। জঙ্গল তো পুরো একই রকমের না? আমি রাস্তা খুঁজে নেব, খুব একটা মুশকিল নয়। কেউ আছে নাকি ওখানে? কে ওখানে? আমি ফেঁসে গেছি এখানে। আমি কিছু বুঝতে পারছি না, এখান থেকে আমি কি করে বাইরে যাব। আই এম সরি দিদি, আমার এখানে আসা উচিত হয়নি। আমার মনে হচ্ছে না যে আমি এখান থেকে বেঁচে ফিরতে পারবো। আমায় ক্ষমা করে দিও। অভিজিৎ, যে কোনো পরিস্থিতিতে এই মেয়েটাকে জিনিসগুলো রোজ ব্যবহার করত, আমি সেই প্রত্যেকটা জিনিস থেকে ডিএনএ স্যাম্পল নিয়েছি, কিন্তু আশ্চর্যের ব্যাপার কোনো স্যাম্পলই আয়েশার ডিএনএ সঙ্গে ম্যাচ করছে না। কি? কিন্তু হ্যাঁ, খুনির ব্যাপারে একটা খুব গুরুত্বপূর্ণ সূত্র পেয়েছি। সেটা কি স্যার? বস এই ডিএনএ প্রোফাইলটা দেখো। এই দুটো ডিএনএ প্রোফাইলই দুটো আলাদা আলাদা লোকের, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যে দুটো প্রোফাইলই আমি একই লোকের শরীর থেকে পেয়েছি।
প্রশান্ত শরীর থেকে। প্রশান্তর শরীর থেকে? হ্যাঁ বস। সেটা কিভাবে? প্রশান্তর মৃত্যু অগণিত ছুরির আঘাতের জন্য হয়েছে, আর ওর শরীরে যে খাবার চিহ্নটা আছে সেটা আসল নয়, তৈরি করা হয়েছে নকল। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে প্রশান্তের লাশের থেকে আমি ওর রক্ত ছাড়া আরো কারো রক্ত পেয়েছি। এখন এই রক্তটা কোনো পুরুষের না নারীর সেটা আমি বলতে পারবো না, কারণ ওই রক্তটা প্রশান্ত রক্তের সঙ্গে মিশে গেছে। কিন্তু একটা কথা ঠিক বস, এই রক্তটা তখনই বেরিয়েছে যখন প্রশান্ত রক্ত বেরিয়েছে। অভিজিৎ, দয়া, নিশ্চয়ই এটা খুনিরই রক্ত। খুনি প্রশান্তর ওপর হামলা করে, আর তখন নিজেকে বাঁচানোর জন্য প্রশান্ত ওর সঙ্গে মারামারি করে, আর খুনির রক্ত প্রশান্ত শরীরে লেগে যায়। তবে খুনিরও গুরুতর আঘাত লেগেছে, সামান্য আঘাতে এত রক্ত বেরোবে না তার। তার মানে খুনির শরীরে এখনো আঘাতের চিহ্ন থাকা উচিত। আরো একটা কথা বস, কি? টেন্টের পাশে যে পাথরের উপর রক্তের ছাপ ছিল সেই রক্তটা প্রশান্তরই। তার মানে পুরো ব্যাপারটাই ওই তাঁবুর আশেপাশে ঘটেছে। স্যার, হ্যাঁ পুরবি, স্যার এই জুতোটা পেয়েছি। তাহলে কি এই জুতোটা আয়েশার না? তো এগিয়ে গিয়ে দেখি। স্যার, হ্যাঁ এই দেখুন স্যার। ছুরি দিয়ে আঘাত করেছে স্যারের পিঠে 5 বার। ওকে একটু উল্টে দাও। এ তো আয়েশা। ফেসটা তো পরিষ্কার দেখছি অভিজিৎ, না কোনো আঘাতের চিহ্ন, না কোনো কাটা দাগ। কিন্তু ওই ভিডিওতে যে দেখলাম। হ্যাঁ স্যার, ভিডিওতে এর মাথায় আঘাত লেগেছিল, রক্ত বেরোচ্ছিল। এখানে তো আঘাতের কোনো চিহ্নই নেই, একদম পরিষ্কার। তার মানে হলো ওই ভিডিওটা নকল। মানে আয়েশা অ্যাক্টিং আর মেকআপ দিয়ে দেখানোর চেষ্টা করেছিল যে ওকে কেউ মারতে চাইছে, খুন করতে চাইছে। কিন্তু এটা কেন করবে? স্যার, কেউ হয়তো মজা করবে, আর না হলে কোনো ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বাঁচার জন্য নাটক করছে। আর দুটো অবস্থাতেই এর মিথ্যেটা সত্যি হয়ে যায়। আর ও যা কিছু করেছিল, কেন করেছিল, সে তোর বন্ধু আর আত্মীয়রাই বলতে পারবে। সবাইকে ডেকে নাও। প্যাড্রিক, আয়েশার সমস্ত ফোন রেকর্ড চেক করো। দেখো এই ঘটনাটার পরে ও কাদের কাদের সঙ্গে কথা বলেছিল, আর তারা সেই মুহূর্তে কোথায় ছিল। এরা আমাকে কেন ওকে দেখতে দিচ্ছে না? কি বাজে ভাবে মেরেছে আমার বোনকে। আর এরা বলছে যে ও নিজের মৃত্যুর নাটক করেছে, নিজের মার্ডারের নাটক। আর ওই নাটক সত্যি হয়ে গেছে। ভুল বলছে ওরা, মিথ্যে। আমাদের আয়েশা এরকম করতেই পারে না। আপনারা ভুল অভিযোগ করছেন। দেখুন, আপনার দুঃখ আমরা বুঝতে পারছি, কিন্তু এই অভিযোগ ভুল নয়, সত্যি। এটা আয়েশার ক্যামেরা থেকে যে থার্ড ক্লিপিংটা আমরা পেয়েছি, সেখানে আয়েশার মুখের উপরে অনেকগুলো ক্ষত চিহ্ন ছিল। কিন্তু যখন আমরা আয়েশার লাশটাকে পাই, তখন ওর মুখ আর গলা পরিষ্কার ছিল। কেন? কিভাবে? এই ভিডিওটাতে আয়েশা মজা করছিল না তো? ওর মজা করার স্বভাব ছিল না তো? একদম না। ওর জীবনে এত সমস্যা ছিল যে ও মজা করবার কথা ভাবতেই পারতো না। ও জঙ্গলে হারিয়ে গিয়েছিল, আর কোনো মানুষ এই সিচুয়েশনে মজা কি করে করবে? অন্য কারো কথা জানি না, কিন্তু আয়েশা এটা অবশ্যই করেছে। আর যদিও মজা করে না করে তো ইচ্ছে করেই করেছে। কি কেউ এটা কেন প্রমাণ করার চেষ্টা করবে যে তার সঙ্গে কিছু অন্যায় হয়েছে?
আয়েশা এরকম কেন চাইবে? হ্যাঁ, ওর ওপর সত্যিকারের অ্যাটাক হয়েছিল, ও মারাও গেছে, ওটা আলাদা কথা, কিন্তু ও এই নাটকটা কেন করেছিল? কি সত্যি কি ও কোনো প্রবলেমে ছিল যার কারণে ওকে এই ড্রামাটা করতে হয়েছিল? হ্যাঁ, ও সমস্যায় ছিল, এমন সমস্যা যার থেকে ওকে মৃত্যুই বাঁচাতে পারতো। মানে তুমি কি বলতে চাইছো? স্যার, হ্যাঁ ফেডরিক, এটা আয়েশার কল রেকর্ডস। বিশেষ কিছু পেয়েছো? হ্যাঁ স্যার, একটা লোক আছে কেতন, সে আয়েশাকে অনেকগুলো মেসেজ আর কল করেছিল। এমনকি যেই রাতে আয়েশা খুন হয়েছিল সেই রাতেও ওর ফোন জঙ্গলের কাছেই ছিল, 2 কিলোমিটারের মধ্যে। এই কেতনকে? খুনের রাতে ও জঙ্গলের আশেপাশেই ছিল। কে? যদি যদি আয়েশা ওর মৃত্যুর নাটক করে থাকে তাহলে তার পেছনে কেতনের হাত থাকতে পারে। কেতন আয়েশার হাজবেন্ড, আর আপনাদের মধ্যে কেউ এই কথাটা আমাদের বলার প্রয়োজন মনে করলেন না? হ্যাঁ, কিন্তু কেতনের জন্য নিজের মৃত্যুর নাটক কেন করতে যাবে? আমার মনে হয়েছিল যে আমরা কেতনের থেকে মুক্তি পেয়ে গেছি, কিন্তু আমি কি করে জানবো ওই আমার বোনের প্রাণ নিয়ে নেবে? প্লিজ কেতনই আমার বোনকে মেরেছে। আমি বলছি তুমি নিজেকে কেতনই সামলাও, প্লিজ মেরেছে। কেঁদো না, প্লিজ কাম ডাউন। আপনারা প্লিজ নিজেদের মধ্যে কথাবার্তাটা থামান আর আমাদের বলুন কি ব্যাপার। আমি আপনাদেরকে বলছি, আসলে আজ থেকে 2 বছর আগে কেতন আর আয়েশার একটা ট্রিপে আলাপ হয়েছিল। আয়েশা কেতনকে বিয়ে করেছিল, তাড়াহুড়োতে সিদ্ধান্ত নেওয়ার শখ ছিল ওর, কিন্তু জানতো না ও এই সিদ্ধান্তটা কতটা ভুল নিয়েছিল। কেতন ওর যোগ্য ছিল না, একটা পাগল লোক ছিল, পসেসিভ ছিল, ওর জীবনটা অতিষ্ঠ করে রেখেছিল। এই জন্য 6 মাস আগে ওকে ও ছেড়ে দেয়। এছাড়া আর কি করতো? আমরা সবাই দেখেছিলাম ওকে কিরকম টর্চার করা হতো। মানিক, আজকে সব অডিশনে এই ক্যামেরাতে আছে, স্ক্রিনে প্লে কর, স্যারকে দেখাতে হবে। আর আয়েশা এক্ষুনি এসে যাবে। ঠিক আছে। আয়েশা, আয়েশা, কি হয়েছে? আর ইউ ওকে? আয়েশা তুই ঠিক আছিস? কি করে হলো এসব? কে করলো এসব? আরে তোমরাও না কত প্রশ্ন করো, কিচ্ছু হয়নি আমার। আসলে কি হয়েছে, ওই তাড়াতাড়িতে সিঁড়ি দিয়ে নামছিলাম আর পা পিছলে গেছে। চুপ কর আয়েশা, কত কভার আপ করবি? আমি তো এটা বুঝতে পারছি না, তুই ছেড়ে দিচ্ছিস না কেন ওই মানুষটাকে? আমি ছেড়ে দিলেও ও আমায় ছাড়বে না। আরে আইন বলে কিছু আছে নাকি? পুলিশের হাতে তুলে দি ওকে। কেউ ওর কিচ্ছু করতে পারবে না। ওকে যদি পুলিশে ধরেও নিয়ে যায়, ও সেখান থেকেও চলে আসবে আর আমাকে খুঁজে বার করবে, তারপর আমায় ছাড়বে না। কখন থেকে ফোন করছি তোকে আমি? হ্যাঁ, ধরছিলিস না কেন? এখানে বসে টাইম পাস করছিস? হ্যাঁ না কেতন, তোর এত সাহস কি করে হলো? কেতন, আমি ডাক্তারের কাছে গেছিলাম তাই ফোন সাইলেন্ট ছিল, অন করতে ভুলে গেছি। ওকে, ডক্টর, হ্যাঁ আজকাল খুব বেশি যাচ্ছিস না ওর কাছে? কেতন কি বলছো? এরকম কিচ্ছু নয়। আর তুমি বললে আমি ডাক্তারের কাছে আর কোনোদিন যাব না। আমাকে প্লিজ ছেড়ে দাও, আমাকে ক্ষমা করে দাও। তোকে তোর যোগ্যতা দেখাই, চ। কি করছে সব? ছাড়ো ওকে। এই, নিজের কাজে মন দে, বুঝেছিস? এনাফ, এনাফ। মানুষ না, এই কেতন তো জানোয়ার। তোমরা কেতনের ব্যাপারে আমাকে আগে বলনি কেন? আপনারা যা বললেন সেটা শুনে তো মনে হচ্ছে কেতনই আমাদের প্রাইম সাসপেক্ট। মনে হচ্ছে কেতনের কারণেই সেটা করেছে। আর কেতন আয়েশার অভিনয়টাকে বাস্তবে পরিণত করেছে। যদি যদি তোমরা কেতনের ব্যাপারে আমাকে একটু আগে জানাতে পারতে। গত 6 মাস ধরে আয়েশা আমাদের সাথেই ছিল, আর এর মধ্যে একবারও তো কেতনের সাথে দেখাও করেনি। আর শহর থেকে এত দূরে জঙ্গলে আসতে পারে সেটা তো আমরা ভাবিইনি। এই ধরনের পাগল আর সন্দেহবাতিক লোক যে কোনো কিছুই করতে পারে। হ্যাঁ, কেতনের অ্যাড্রেস আর টেলিফোন নাম্বারটা আমাদের দেবেন। কেতন, স্যার, এই ফটোগুলো দেখে তো মনেই হচ্ছে না যে দুজনের মধ্যে কোনো ঝামেলা ছিল। আপনারা? কেতন আয়েশার স্বামী।
পুলিশ, সিআইডি। আপনারা কি করতে এসেছেন এবার? আমার আয়েশা চলে গেছে, আমার জীবন বরবাদ হয়ে গেছে। আপনারা কি চান আমার থেকে? ইনফরমেশন তোমার আর আয়েশার ব্যাপারে শুনেছি তুমি নাকি খুব বিরক্ত করতে ওকে। স্যার, আমি ওকে অনেক ভালোবাসতাম, নিজের থেকেও বেশি। সেই কারণে ওকে টর্চার করতে, মারতেও? হ্যাঁ, আমি কেন টর্চার করবো ওকে? তোমার কাছ থেকে বাঁচার জন্য কোর্টের কাছে সাহায্য চেয়েছিল, তাও তুমি ওকে বিরক্ত করা বন্ধ করনি। স্যার, মিথ্যে কথা এসব, এরকম কিছুই ছিল না। মিস্টার কেতন, রেকর্ড আছে আমাদের কাছে। তুমি বারবার ওকে ফোন করে আর মেসেজ করে হুমকি দিয়েছিলে। আর এটাও কাউকে বলেওনি, আমরা জেনে গেছি। আর তাছাড়াও গত 6 মাস ধরে তুমি হেরাল আর রোহানের ঘরের আশেপাশে ঘোরাফেরা করছিলে। আর যে রাতে আয়েশা খুন হয়েছে ওই রাতে তুমি ওই জঙ্গলেই ছিলে। এগুলো তোমার ফোনের লোকেশন থেকে পাওয়া গেছে। নিজের অপরাধটাকে লুকানোর চেষ্টা করো না, কোনো লাভ হবে না। আর এই ডবল মার্ডারে খুনিরও প্রচুর আঘাত লেগেছে। এই কি করে লাগলো তোমার? স্যার, এই আঘাতটা ওই দিন ঝোপেতেই লেগেছিল, কিন্তু এরকম কিছুই নয় যেটা আপনারা ভাবছেন। স্যার, আমি আয়েশাকে মারিনি। স্যার, আমি মানছি যে আমি ওই দিন জঙ্গলে গিয়েছিলাম, কিন্তু স্যার আমি তো শুধু ওর সাথে কথা বলার জন্য গিয়েছিলাম। স্যার, পুরো 6 মাস হয়ে গেছে, আমি ওকে দেখিনি পর্যন্ত। খুব মিস করতাম স্যার ওকে, ওর সাথে দেখা করতে চাইতাম, ওর সাথে কথা বলতে চাইতাম, যাতে ওকে বাড়িতে ফিরিয়ে আনতে পারি, যাতে আবার টর্চার করতে পারো। না স্যার, আমি বদলে গেছি স্যার। স্যার, আমি তো এটাই বলতে চেয়েছিলাম, কিন্তু যখন আমি জঙ্গলে গেলাম দেখলাম যে ও অন্য কারোর সাথে যাচ্ছে জঙ্গলের ভেতর। স্যার, আমি কি করতাম স্যার? আমি এমনিতেই মাথা গরমের লোক, আমি ভাবলাম বেকার বেকার ঝামেলা তৈরি হবে, সেই জন্য আমি চুপচাপ বাড়ি ফিরে এলাম স্যার। স্যার, ট্রাস্ট মি, আমি কিচ্ছু করিনি, আমি মারিনি ওকে স্যার। দেখো কেতন, তুমি এখনো আমাদের সন্দেহের তালিকায় আছো। যতক্ষণ এই কেসটা শেষ না হচ্ছে তুমি হেফাজতে থাকবে। স্যার, এই কেতনের কাছে কিন্তু আয়েশাকে মারার মোটিভ ছিল, ও তো বেঁচে গেছে। এবার বাকি রয়েছে এরা সবাই। হিরাল, সায়রা, অজিত, মানিক আর রুহান, এরা কি সবাই আয়েশার আপনজন ছিল? এদের কি মোটিভ হতে পারে? কারণ এদের মধ্যে তো কোনো প্রবলেম নজরে পড়ছে না। কেউ তো হবে স্যার যার আয়েশার মৃত্যু হলে লাভ হবে। কেউ কি পাবে ও মারা গেলে? সম্পত্তি, টাকা। টাকা? ইন্স্যুরেন্সের টাকা? হ্যাঁ, ইন্স্যুরেন্স। রবি, ফেডরিক, একটা কাজ করো, এই শহরে যতগুলো ইন্স্যুরেন্স কোম্পানি আছে সেখানে গিয়ে খোঁজ নাও আয়েশার নামে ওদের কাছে কোনো লাইফ ইন্স্যুরেন্স পলিসি আছে কিনা। কিন্তু একটা কথা, আয়েশার বন্ধু বা তাদের ফ্যামিলির কাউকে বলবে না কিছু। যদি ওদের মধ্যেই কেউ খুনি হয় সে সতর্ক হয়ে যাবে। ওকে, থ্যাঙ্কস স্যার। হ্যাঁ ফেডরিক, আয়েশার অ্যাকাউন্টে মাত্র 1 লাখ টাকা আছে, কোনো ফিক্সড ডিপোজিট পর্যন্ত নেই। স্যার, তানিশা ইন্স্যুরেন্স প্রাইভেট লিমিটেডের কাছে আয়েশার নামে একটা বীমা পলিসি রয়েছে 50 লাখ টাকার। ও আচ্ছা। আর এই টাকা আয়েশার ভাগ্নি, মানে ও দিদি আর জামাইবাবুর মেয়ে নিমিষা পাবে। আচ্ছা, তাহলে এই ব্যাপার। স্যার, আসলে আপনারা কি চাইছেন? আমার যা জানা ছিল আমি সবকিছু বলে দিয়েছি। আর আপনারা জানেন আমার স্ত্রীর শরীর কতটা খারাপ, এখন আমার ওর সঙ্গে থাকা উচিত, আর আপনারা আমাকে এখানে আটকে রেখেছেন। স্যার, বলার কি বাকি আছে? সব বলে দিয়েছি। অনেক কিছু বাকি আছে, তুমি একটু বেশি কথা বলো, সেই জন্য যা কিছু প্রশ্ন করব ঠিক তারই উত্তর দেবে। এই তোমার ওইখানে যে ফ্যাক্টরিটা আছে ওটা তো বাজেয়াপ্ত হতে চলেছে, এর লোন তুমি শোধ করতে পারোনি কি? হ্যাঁ, কিন্তু আপনারা এগুলো কেন জিজ্ঞাসা করছেন? আপনারা এগুলো কি করে জানলেন? প্রশ্ন নয়, শুধু উত্তর। আয়েশা তোমাদের সাথে তোমাদের বাড়িতেই থাকতো না? তাহলে 7 দিনে তুমি ওকে 41 বার কল করেছো কেন? বাহ বাহ বাহ, 7 দিনে 41টা কল এসেছে আয়েশা, দারুণ ব্যাপার। আর তার উপরেও তুমি অর্থ কষ্টে ভুগছিলে, তাই না? আর আয়েশার মৃত্যুর পরে তোমার ছোট বাচ্চা টাকা পেত 50 লক্ষ টাকা। আর ওই ছোট্ট নিরীহ শিশু সে কি করে জানবে 50 লাখের ধর্ম ও কিভাবে ব্যবহার করবে? আর ওই 50 লক্ষ টাকা তো ভোগ করতো বাচ্চাটার বাবা, মানে তুমি, রোহন। থামুন আপনারা,
চুপ করুন। আপনাদের কথা মতো আমি আয়েশাকে মেরেছি স্যার। স্যার আমার ওপর 15 কোটি টাকার লোন আছে, 50 লাখে আমার কিচ্ছু হবে না। আমি আয়েশাকে মারবো। আর ওটা যা ওর শরীরের ওপর থেকে খুনির রক্ত পাওয়া গেছে, আপনারা দেখতে পারেন আমার গায়ে কোনো চোটই লাগেনি, কারণ আমি ওখানে ছিলামই না, আমি কাউকে খুন করিনি। সব ঠিক করা ছিল, প্রশান্ত সবকিছু সামলানোর কথা ছিল। এক মিনিট, কি সামলে নিত? হ্যাঁ, প্রশান্ত কি সামলে নিত? বলো, প্রশান্ত কি সামলে নিত? স্যার আমার ভুল হয়ে গেছে, আমার সবকিছু আপনাদের আগেই বলে দেওয়া উচিত ছিল। আমি ভয় পেয়ে গেছিলাম, খুব ভয় পেয়ে গেছিলাম। কোনটা বলার ছিল আগে? তাড়াতাড়ি বলো। আমি আয়েশার প্ল্যানে যুক্ত ছিলাম। আমরা শুধু ওকে মৃত দেখাতে চেয়েছিলাম, অ্যাকচুয়ালি ওর মরার কথা ছিল না। তার মানে আমাদের সন্দেহ ঠিক ছিল স্যার। সবকিছু ঠিক ছিল, ওই ভিডিওটা নকল ছিল, শুধু কেতনের থেকে বাঁচার জন্য ছিল। আর তুমিও এই প্ল্যানে জড়িত ছিলে। স্যার কেতন আয়েশার জীবন অতিষ্ঠ করে দিয়েছিল। ও বেচারি চুপ থাকতো, কাউকে কিছু বলতো না। স্যার একদিন লিমিট ক্রস করে গেল, সব সীমা ছাড়িয়ে গেল। ওর মনে হলো কেতন ওর জন্য কোনো বড় বিপদ হতে পারে। ও আমাকে বলেছিল স্যার। স্যার স্যার কেতন পাগল ছিল, পুলিশ বা ডিভোর্স ওর কেউ কিচ্ছু করতে পারতো না। আয়েশা ওটাকে পার্মানেন্ট মুক্তি পেতে চাইছিল, চিরদিনের জন্য। আমি হাঁপিয়ে গেছি জিজু। এখন তো ডিভোর্স আমাকে কেতনের থেকে বাঁচাতে পারবে না। যেটা আমায় ওই কেতনের হাত থেকে বাঁচাতে পারে সেটা শুধু আমার মৃত্যু। আয়েশা, এটাই যদি একমাত্র রাস্তা হয় তাহলে এটাই ঠিক। তোমার মৃত্যু তোমায় কেতনের হাত থেকে বাঁচাতে পারে। মরে যাও। হোয়াট? রিল্যাক্স, আমার কাছে একটা আইডিয়া আছে। আমাদেরকে এমন কিছু করতে হবে যাতে মনে হয় আয়েশা মরে গেছে। তোমার সাথে কোনো দুর্ঘটনা হলো বা কেউ তোমাকে মেরে দিল, আর বডিকে এতটা খারাপ করে দেওয়া হলো যে কেউ চিনতে না পারে। আয়েশা, তারপর তুমি এখান থেকে অনেক দূর চলে যাবে, আর তোমার ওই ইন্স্যুরেন্সের টাকা যেটা মিমির নামে আছে আমি তোমাকে পৌঁছে দেবো। 50 লাখ টাকা দিয়ে একটা নতুন জায়গা, নতুন লাইফ, নতুন করে শুরু করবে। কিন্তু জিজু, আমি বেঁচে থাকাকালীন আমার লাশ কোথা থেকে আসবে? ওর জন্য টেনশন নিও না, আমি সবকিছু করে নেব। আমার এক বন্ধু আছে প্রশান্ত, ও আমার জন্য অনেক কাজ করে দিয়েছে। কিন্তু হ্যাঁ আয়েশা, এরপরে তুমি কখনো জীবনে আমার সাথে, মিমির সাথে, হিরালের সাথে কোনোদিন দেখা করতে পারবে না। হ্যাঁ, কিন্তু ওই পাগল লোকটার থেকে তুমি সারা জীবনের জন্য মুক্তি পেয়ে যাবে, তুমি মুক্ত হয়ে যাবে। সবকিছু ঠিক ছিল, সবকিছু প্ল্যান মাফিক চলছিল। আমি আয়েশা আর প্রশান্তর সঙ্গে ফোনে যোগাযোগ রেখে চলছিলাম। তারপর জানি না হঠাৎ করে ফোন কেটে গেল। আমি জানতাম ওখানে একটা মেয়ের মৃতদেহ পাওয়া যাবে, যার ব্যবস্থা আমি বাধ্য হয়ে করেছিলাম। শুধু আয়েশার জামা কাপড় ওই মেয়েটিকে পরানোর কথা ছিল। ওর মুখটা এত খারাপ ছিল যে কেউ চিনতেও পারতো না। কিন্তু স্যার সিরিয়াসলি আমি তো শকে ছিলাম। ওটা মেয়েটার নয়, প্রশান্তের বডি ছিল। স্যার প্রশান্ত তো আয়েশাকে সকাল হওয়ার আগেই জঙ্গল থেকে অনেক দূরে নিয়ে যাওয়ার কথা ছিল, কোনো সেফ জায়গায়। কিন্তু হঠাৎ করে কি হয়ে গেল স্যার? স্যার আমার যতটা জানা ছিল আপনাদের বলে দিয়েছি স্যার। স্যার প্রশান্তকে কে মেরেছে, আয়েশাকে কে মেরেছে আমি জানি না। স্যার তার মানে তৃতীয় কোনো ব্যক্তি ছিল যে প্ল্যানটার ব্যাপারে জানতো, যে আয়েশাকে চিনত, প্রশান্তকেও চিনত, আর ওই সময় ওই জঙ্গলেই ছিল। কোনো তৃতীয় ব্যক্তি? হ্যাঁ, কোনো তৃতীয় ব্যক্তি। তোমার প্ল্যানের হিসাবে টেন্টে প্রশান্ত এবং আয়েশা থাকার কথা ছিল, কিন্তু টেন্টের পাশে একটা পাথরের উপর প্রশান্তর রক্ত পাওয়া গেল, আর ওই টেন্টটা পেছন থেকে ফাটা ছিল। মানে আয়েশা টেন্টের সামনে থেকে যাওয়ার বদলে পেছন থেকে ছিঁড়ে বেরিয়েছে। মানে ও বিপদটা আগে থেকে বুঝতে পেরেছিল। হতে পারে ও প্রশান্তর সঙ্গে যা কিছু হয়েছিল সেটা দেখে ফেলেছিল। ইট ইজ ক্লিয়ার যে ওখানে কোনো তৃতীয় ব্যক্তি ছিল। ও প্রথমে প্রশান্তকে মেরেছে, তারপর আয়েশার পেছনে দৌড়েছে। কারেক্ট। যদি ভালো করে দেখা যায় তাহলে ওই রাতে জঙ্গলে এটাই হয়েছিল যে প্রশান্ত আর আয়েশা জঙ্গলে যায়, আয়েশা টেন্টের ভিতরে ঘুমোচ্ছিল আর প্রশান্ত বাইরে বসে আগুন জ্বালাচ্ছিল। এর মধ্যে সেই তৃতীয় ব্যক্তি ওইখানে যায় আর প্রশান্তর সঙ্গে ঝামেলা বাঁধে। আর সেই ব্যক্তি ওর উপরে আক্রমণ করে, আর আয়েশা টেন্টের পিছন দিয়ে পালিয়ে যায়। আর ওই ব্যক্তি প্রশান্তকে নির্মমভাবে হত্যা করে আর আয়েশার পিছনে ধাওয়া করে। তাহলে তৃতীয় ব্যক্তিটা কে, যে আমাদের প্ল্যানের ব্যাপারে জানতো আর জঙ্গলকেও ভালো করে জানতো, তাই এত রাতে টেন্টে পৌঁছেছিল? হ্যাঁ, এই সমস্ত চিন্তা আপনি করবেন না রোহন বাবু। এই তৃতীয় যে আছে না, তাকে তো আমরা ধরেই ছাড়বো। হ্যাঁ,
হোক বা না হোক, এই ধাঁধার সমাধান এখানে আছে, এর মধ্যে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। খুনি হবে তো স্যার এদের মধ্যেই কেউ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। রবি, ওই ক্লিপিংটা চালাও যেটা আমরা আয়েশার ক্যামেরা থেকে পেয়েছিলাম, ফার্স্ট ক্লিপ। ইয়েস, তুমি ঠিকই বলেছিলে, খুনি আমাদের সামনেই আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। একটা কাজ করো, সবাইকে জঙ্গলে ডেকে নাও, তখনই বোঝা যাবে। স্যার, এখনো আপনারা আমার ওপর সন্দেহ করছেন, যেখানে আমি আপনাদের সবকিছু সত্যি কথা বলেই দিয়েছি। স্যার আমি আমার বউকে কেন মারবো স্যার? আমি তোকে ভালোবাসি স্যার। আমার বোনের খুনিকে খোঁজার বদলে আপনারা আমাদেরই জিজ্ঞাসাবাদ করছেন। আর ওর গায়েব হওয়ার খবর তো আমি হিরাল ম্যামকে দিয়েছি। আর আমরা যদি কিছু করতাম তো আমরা কেন ফোন করতাম? হ্যাঁ, কিন্তু কেউ তো আয়েশাকে খুন করেছে, আর কে খুন করেছে সেটা আমরা জানি। আয়েশাকে খুন তোমাদের মধ্যেই কেউ করেছে, তোমাদের মধ্যেই কেউ। আমাদের মধ্যে কে হতে পারে স্যার? এখনই জানতে পারা যাবে। রোহন, তুমি একটা কথা বলো, আয়েশা রেকির জন্যে তোমার বাড়ি থেকে দুর্ঘটনার একদিন আগেই গিয়েছিল না? হ্যাঁ স্যার, একদিন আগেই গিয়েছিল। আর এটা সেদিনেরই ছবি, তাই না? যেদিন ওর রেকিতে যাওয়ার কথা ছিল। আয়েশার অ্যাকাউন্ট ওই পোস্ট করেছে, তো ওরই হবে। আর আপনারা আমার বোনের খুনিকে খোঁজার বদলে এরকম ফালতু জিজ্ঞাসাবাদ করছেন, আমাদের উপরে ব্লেম করছেন। এতে কি প্রমাণ পাবেন আপনারা? এটাই যে তোমরা আয়েশাকে জীবন্ত দেখেছিলে শেষবার ওই দিনই, তারপরও নিখোঁজ হয়ে গেছিল, তোমরা আমাদের বলেছিলে। আচ্ছা, ও কি কি পরেছিল অপর্ণা, তুমি বলেছিলে, তোমার মনে আছে? হ্যাঁ, ওনা স্কাই ব্লু কালারের টি শার্ট পরেছিল আর ব্ল্যাক কার্গো প্যান্ট ছিল। হাই পনিও করেছিল। আপনার তো নিশ্চয়ই মনেই আছে। হিরাল, তুমি কি করে জানলে আয়েশা মরার সময় কি কাপড় পরেছিল? বলো, আরে বলো না। কারণ সেই দিন এ জঙ্গলেই ছিল। এই প্রশান্তকে মেরেছে আর তারপর আয়েশার পিছনে দৌড়োয়, ওর পিছু নেয় আর ওকে মেরে ফেলে। আর প্রশান্তকে মারার সময় তোমার গভীর আঘাতও লাগে। দেখাও। হত সারুন, আমার দূরে থাকুন। হ্যাঁ, আমার থেকে। একে তো আপনারা আমার বোনের খুনিকে খুঁজে পাচ্ছেন না, তার উপরে আমার উপরে অভিযোগ দিচ্ছেন। হ্যাঁ, ব্যাস, অনেক অভিনয় করেছো, এবার ঠিক করে বলো, কেন মেরেছো তুমি আয়েশাকে? হ্যাঁ, আমি মেরেছি আয়েশাকে। আমি মেরেছি আয়েশাকে। হিরাল ম্যাম, আপনি? আসতে বলো। আয়েশা না উঠে পড়ে। ইনফ্যাক্ট আমি বলছি যে ওকে সব সময়ের জন্যই না ঘুম পাড়িয়ে দাও। এটা কি বলছেন ম্যাডাম? রোহান তো তোমাকে আয়েশাকে সুরক্ষিতভাবে এই জঙ্গল থেকে বাইরে বার করার জন্য কত টাকা দিয়েছিল? 2 লাখ টাকা। আমি না তোমাকে 5 লাখ টাকা দেব আয়েশার প্রাণ নেয়ার জন্য। হিরাল ম্যাম, এসব কি বলছেন? আয়েশা ম্যাডাম আপনার বোন, আর আমি ওকে বাঁচানোর সওদা করেছি। আমি ওর সাথে বেইমানি করতে পারবো না। আয়েশা, 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 আমার কাছে আয় আয়েশা। আমি তোকে বাঁচাতে এসেছি আয়েশা। ও তোকে ঠকাচ্ছিল আয়েশা। তোর ইন্স্যুরেন্সের টাকার জন্য তোকে মারতে চেয়েছিল আয়েশা। আমার বোন।
সরি দিদি, আমি কিচ্ছু জানতাম না এই ব্যাপারে। সরি, আমার জন্য তোমার এত কষ্ট হলো। আমি জানতাম না যে জিজু এরকম কিছু করছে। আই এম সো সরি দিদি। আমার বোন। সরি দিদি। তুই সরি বলিস না? হ্যাঁ, এটা তো আমার বলা উচিত। কেন দিদি? আই অ্যাম সরি। কেন কেন মেরেছো তুমি তোমার বোন আয়েশাকে? আপনারা জানেন না আয়েশাকে, ও সবসময় না সবার প্রিয় হয়ে এসছে। ভালোবাসার আয়েশা, সবাই ওকে ভালোবাসতো, আমাকে নয়। মা, বাবা, আমার সব বন্ধু, ইনফ্যাক্ট রোহান, আমার মেয়ে নিম্মিও আমার থেকে বেশি ওকে ভালোবাসতো। ও রোহানকেও আমার থেকে ছিনিয়ে নিতে চেয়েছিল। আমি রোহান আর নিম্মিকে নিজের থেকে দূরে যেতে দেখতে পারতাম না। না, আপনি বলুন আমি কি করতাম? আমি ভাবলাম সবসময় ও আমাকে হিংসা করে না, জিতেওছে সবসময়। না থাকবে আয়েশা, আর না থাকবে ওর জিত। এর জন্য মেরে ফেলেছি আমি ওকে। হিরাল, তুমি এটা কি করে করতে পারো? আরে আয়েশা তোমার ছোট বোন ছিল, আমাকে বড় দাদার মতো দেখতো। আমি ওর সাথে এগুলো কখনো স্বপ্নতেও ভাবতে পারি না। আমার লজ্জা লাগে তোমাকে আমার স্ত্রী বলতে। রোহান, তোমার ভুল নেই এতে, সব ভুল ওই আয়েশার। ওই সব করছিল। ও না তোমাকে আমার থেকে ছিনিয়ে নিতে চেয়েছিল, কিন্তু এখন তো এটা হবেই না। এবার তো তোমাকে কেউ আমার থেকে কেড়ে নিতে পারবে না। খুব বড় ভুল করেছো তুমি। তোমার সন্দেহ, তোমার ইনসিকিউরিটি একটা নিরীহ মানুষের প্রাণ নিয়েছে, প্রশান্ত গাইডের। আর তাছাড়াও তুমি তোমার আপন বোনকেও মেরেছো। আইন তোমাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেবে। দেখো বাবলু, তুমি যদি কিছু না করে থাকো তাহলে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। সিআইডি নির্দোষদের কখনো শাস্তি দেয় না, বুঝেছো? মনে হচ্ছে লাশ অনেকক্ষণ ধরে জলে আছে। হ্যাঁ দয়া, মনে হচ্ছে 12 ঘন্টার বেশি হবে। কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই বস, শুধু এখানে এই গলায় এখানে অদ্ভুত কিছু লেগে আছে। গলা টিপে মেরেছে? আপাতত দেখে তাই মনে হচ্ছে। এই রিসর্টের চাবি কি তোমার কাছেই থাকে? না স্যার, মালিকের কাছেও একটা আছে। তুমি গেটটা দেখাও তো। পঙ্কজ, দেখো তো, একটু ভালো করে চেক করো, দেখো কিছু পাওয়া যায় কিনা। উল্টে দাও, উল্টে। স্যার, এ তো ট্যাক্সির বিল দেখছি। ইনি কাল রাত্রে ডোমেস্টিক এয়ারপোর্ট থেকে ট্যাক্সি ধরেছিলেন। পঙ্কজ, এই লাশটার ফটো তুলে এয়ারপোর্ট সিকিউরিটিকে দেখাও, আর এর পরিচয় জানো। তালা তো ভাঙা নেই, তার মানে হলো কেউ চাবি দিয়ে খুলে ভিতরে ঢুকেছে, বা হয়তো অন্য কোনোভাবে। হতে পারে স্যার এই রিসর্টেরই কোনো কোণাতে এই অপরাধটা হয়েছে। বা হতে পারে দয়া ওকে এখানে মেরেই এখানে ফেলে দিয়েছে, বা অন্য জায়গায় মেরে ওর লাশটাকে এখানে ফেলে রেখেছে। পুরবী, এত বড় একটা গেটের উপর দিয়ে লাশকে নিয়ে ঝাঁপ দেওয়া অসম্ভব মনে হচ্ছে। অন্য কোনো রাস্তা দিয়েই ও লাশ নিয়ে ভিতরে এসেছে। কিন্তু স্যার, ভেতরে আসবার জন্য অন্য কোনো রাস্তা নেই এটা ছাড়া। আরে তুমি আমাদের কাজটা করতে দাও না, এদিকে এসো। এই দেখো পুরবী, এখানে দেওয়াল ভাঙা রয়েছে, নিশ্চয়ই এখান দিয়ে এসেছিল এই খুনি। তাহলে তো স্যার এখান থেকে কোনো সূত্র পাওয়া যেতে পারে।
এই হলো প্রমাণ, এই সোনালী সুতো। আশ্চর্য ব্যাপার, একটা অদ্ভুত জিনিস লেগে আছে এর গলার উপরে। ও, কি হয়েছে স্যার? একটু শুঁকে দেখো এটা। মেহেন্দি? মেহেন্দি সারিকা, এর গলার উপর